শুভ দিন। আমার স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রীগণ, সুরেনচন্দ্র মডার্ন স্কুলের তত্ত্বাবধানে আন্তর্জালিক বাংলা পাঠে তোমাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় মুকুন্দরাম চক্রবর্তী রচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। প্রথমে আলোচনা করব কবির সময়কাল, মঙ্গল কাব্য এবং কবি পরিচিতি সম্পর্কে। মধ্যযুগে রচিত মঙ্গল কাব্য হল বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ শাখা। খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত বাংলার বহু কবি মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, রায়মঙ্গল, অন্নদামঙ্গল প্রভৃতি কাব্যগুলি রচনা করেছেন। মঙ্গল কাব্যগুলিতে দেবদেবীর মাহাত্ম্য মূলত বর্ণিত হয়েছে। এই কাব্য পাঠ ও শ্রবণে মানুষের মঙ্গল হতো বলেই এর নাম মঙ্গল কাব্য। আবার অনেকে মনে করেন এক মঙ্গলবার পাঠ শুরু হয়ে অন্য মঙ্গলবার পাঠ শেষ হতো বলেও এর নাম মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যে মনসা, চণ্ডী, ধর্মঠাকুর, শিব, দক্ষিণ রায়, অন্নপূর্ণা প্রভৃতি দেবদেবীর প্রাধান্য দেখা যায়। তুর্কি আক্রমণে বিপর্যস্ত বাংলার লোকজীবনে পৌরাণিক ও লৌকিক সংস্কৃতির সমন্বয়েরই ফসল হল মঙ্গল কাব্য। এই কাব্যে তৎকালীন সমাজ জীবনের বিভিন্ন উপাদান প্রতিফলিত হয়েছে। চণ্ডীমঙ্গলের কাহিনীতে শিবের পত্নী দেবী চণ্ডীর বন্দনাগীতি রয়েছে। এই দেবী পুরাণের চণ্ডী নন, ইনি অনার্যদের আরাধ্যা দেবী। চণ্ডীমঙ্গলের দুটি কাহিনী আছে, একটি আখেটিক খণ্ড ও অন্যটি বণিক খণ্ড। চণ্ডীমঙ্গলের কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী। বর্ধমান জেলার দামুন্না গ্রামে কবির পূর্বপুরুষের বাস ছিল। এর পিতার নাম হৃদয় মিশ্র ও মাতা দৈবকী। চাষবাসই ছিল কবির পরিবারের প্রধান জীবিকা। দামুন্নাদার গোপীনাথ নন্দীর জমি ভোগ করতেন তাঁরা। হঠাৎই উৎকল ও গৌড়বঙ্গের সুবেদার মান সিংহের শাসনকালে জনৈক ডিহিদার মাহমুদ শরীফের অত্যাচারে গ্রামের লোকেরা ভিটে মাটি ছেড়ে চলে যেতে লাগল। মুকুন্দরামও সপরিবারে দেশান্তরী হলেন। পথে গৃহদেবতার পুজো সেরে ক্লান্ত হয়ে নিদ্রিত অবস্থায় দেবী চণ্ডীর কাছ থেকে কাব্য রচনার স্বপ্নাদেশ পেলেন। অবশেষে মেদিনীপুরের ব্রাহ্মণভূমির জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয়ে বসবাস করতে লাগলেন তিনি। বাঁকুড়া রায়ের মৃত্যুর পরে জমিদার রঘুনাথ রায়ের অনুরোধে কবি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। রঘুনাথ কবিকে কবিকঙ্কন উপাধিতে ভূষিত করেন। যদিও মুকুন্দরাম রচিত কাব্যের নাম অভয়ামঙ্গল, এছাড়াও অম্বিকামঙ্গল, গৌরীমঙ্গল প্রভৃতি নামও প্রচলিত। কবিকঙ্কন চণ্ডী নামেও কাব্যটি পরিচিত। পণ্ডিতদের অনুমান ষোড়শ শতাব্দীর দ্বিতীয় ভাগে কবিকঙ্কন চণ্ডী রচিত হয়। এই কাব্যের কাহিনীটি প্রাচীন। মুকুন্দরাম কাহিনীটিকে নতুনভাবে রূপ দান করেন। চলে আসি উৎস প্রসঙ্গে। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে আমাদের পাঠ্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি শীর্ষক পাঠ্যাংশটি গৃহীত হয়েছে। এবার চলে আসি প্রাক কথনে, অর্থাৎ আমরা যে কবিতাটি পড়ছি সেই কবিতার একটি পূর্বসূত্র রয়েছে, সেটা জেনে নিই। মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আরম্ভ কবিতায় কলিঙ্গ দেশের এক ভয়াবহ বন্যা বিধ্বস্ত অবস্থার চিত্র ফুটে উঠেছে। দেবী চণ্ডীর কৃপায় কালকেতু নগর পত্তন করে নগরে অধিবাসীর অপেক্ষায় কষ্ট ভোগ করছিল। ভক্তের এই কষ্ট দেখে দেবীও ব্যথিত হন। তখন দেবী পাশের রাজ্য কলিঙ্গে ভয়াবহ বিপর্যয় ডেকে আনেন। সেই বিপর্যয়ে বিধ্বস্ত মানুষেরা দলে দলে কলিঙ্গ ত্যাগ করে কালকেতুর রাজ্য গুজরাটে এসে বসতি স্থাপন করে। এবার আমরা চলে আসি বিষয়বস্তুতে। এই বিষয়বস্তুতে দেখব বিপর্যয়ের অবস্থা। সেই সময় কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি বর্ণনা আমরা পাচ্ছি। চারিদিক কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছিল।
রাতের কালো অন্ধকারের মতো ঘন কালো মেঘ চতুর্দিক গ্রাস করেছিল। অন্ধকার এতটাই ঘনীভূত হয়েছিল যে পরস্পরকে দেখতে পাচ্ছিল না। ঈশান কোণে ঘন মেঘের বুকে বিদ্যুৎ খেলায় মেতে উঠেছিল। উত্তর দিকে বাতাস থেকে মেঘের গুরু গুরু ডাক সকলের বুক কাঁপিয়ে দিচ্ছিল। সারা আকাশ জোড়া এই মেঘ থেকে মুষলধারে বাড়িধারা ঝরে পড়ছে। কলিঙ্গের মেঘের উচ্চ ডাকে প্রজারা ভয়াবহ প্রলয়ের ভয়ে ভীত হয়েছিল। হুড় হুড় দূর দূর শব্দে ঘন ঘন ঝড় বয়ে যাচ্ছিল। বাড়িঘর ভেঙে যাওয়ার ভয়ে প্রজারা নিজ নিজ বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। ধুলার ঝড়ে চারিদিকের সবুজ গাছগুলি ঢেকে গিয়েছিল। শস্য নষ্ট হওয়ার ভয়ে প্রজারা চমকে গিয়েছিল। পুরাণ কথিত দিগ্গজেরা যেমন 8 দিক থেকে অবিরাম বাড়িধারা বর্ষণ করে, তেমনি মেঘ থেকেও বৃষ্টি ঝরে পড়ছিল। ঘন ঘন বাজ পড়ার শব্দে মানুষ কেঁপে উঠছিল। প্রবল শক্তিসম্পন্ন অবিরাম বর্ষণে পৃথিবীর সব কিছু এক হয়ে গিয়েছিল। পথঘাট সব জলে জলময় রূপ ধারণ করেছিল। মেঘের গর্জন এতটাই প্রবল ছিল যে একে অপরের কথা বিন্দুমাত্র শুনতে পাচ্ছিল না। দিন রাত সকাল সন্ধ্যা কোনো পার্থক্য ছিল না। কলিঙ্গের লোকজন এই ভয়ানক বজ্রবিদ্যুতের হাত থেকে বাঁচার জন্য মীমাংসা দর্শন প্রণেতা জৈমিনী ঋষির নাম স্মরণ করছে, যাতে তারা বজ্রপাত থেকে নিস্তার পায়। হুড় হুড় দূর দূর ঝনঝন শব্দে চারিদিক পরিপূর্ণ। মেঘের এমনই ঘনঘটা যে কেউ সূর্যের কিরণটুকু পর্যন্ত দেখতে পায় না। কবি মুকুন্দরামের এই বর্ণনা যথেষ্ট প্রশংসনীয়। তিনি বর্ষার চিত্র বর্ণনায় এতটাই অভিজ্ঞ যে কোনো কিছুই তাঁর চোখে বাদ যায়নি। সাপেরা গর্ত ছেড়ে ডাঙায় উঠে আসতে চাইছে, কিন্তু কলিঙ্গমণ্ডলের স্থল কোথায়? সর্বত্র জলে পরিপূর্ণ। 7 দিনব্যাপী অনবরত বৃষ্টিতে শস্যের দারুণ ক্ষতি হয়েছে। জলে হেজে গিয়ে তারা সব মরে গেছে। বাড়ির চাল ভেদ করে এমন শিলাবৃষ্টি হয়েছে যে এক একটা শিলাকে দেখে মনে হচ্ছে ভাদ্র মাসে চারিদিকে তাল পড়ে আছে। চণ্ডীর আদেশে বীর হনুমান মঠ অট্টালিকা সব কিছু ভেঙে খান খান করে দিয়েছে। চারিদিকে পর্বতের মতো বিশাল ঢেউযুক্ত জল বয়ে যাচ্ছিল। সেই জলের আঘাতে বাড়িঘরগুলো টলমল করছিল। দেবী চণ্ডীর আদেশে দুরন্ত গতিতে নদীগুলি বয়ে যাচ্ছিল। কবি মুকুন্দরাম চক্রবর্তী সেই দেবী চণ্ডীরই গান গেয়েছেন। আজ এ পর্যন্তই। তোমরা বাড়িতে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো শরীরে মনে। পরের দিন এই কবিতার আরও বিস্তৃত বর্ণনা করব। ধন্যবাদ।